হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম अगेन ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 এর যে ফিজিক্যাল সায়েন্সের সিরিজ চলছিল সেখান থেকেই আমরা পেজ নম্বর 415 স্টার্ট করব। ঠিক আছে, তো বেসিক্যালি দেখো, আগেও আমরা এরকম অনেকগুলো পেজ কমপ্লিট করেছি। যারা আজকের ক্লাসে নতুন আছে তাদের জন্য বলবো যে তোমরা আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে আসো। কারণ যখনই তোমরা আগের প্রত্যেকটা পেজ ধরে ধরে দেখবে, তখন অনেক কোয়েশ্চেন থাকবে যেগুলো তোমরা অলরেডি সলভ করেছো, যে কারণে এই পেজগুলো যখন করবে তার মধ্যে ম্যাক্সিমাম তোমাদের কমন লাগবে। ঠিক আছে, তো সেই জন্য আগের পেজগুলো অবশ্যই দেখো, এবং তার সাথে সাথে অনেক নতুন কোয়েশ্চেন পাবে প্রত্যেকটা পেজেই। ঠিক আছে, কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো দেখবে অন্য সব কোয়েশ্চেনের থেকে, বা তুমি যেগুলো জানো তার থেকে একটু হলেও আলাদা। তো সেই ধরনের কনসেপ্ট গুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো স্টুডেন্ট, লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করছি বিভাগ ক থেকে। ফার্স্ট কি এমসিকিউ আছে। ঠিক আছে, তো এমসিকিউ তে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি দিয়েছে দেখো, বলেছে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে কে? ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। তো বেসিক্যালি দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে স্ট্র্যাটোস্ফিয়ার মানে ট্রপোস্ফিয়ারের পরে যে স্ট্র্যাটোস্ফিয়ার থাকে, সেই স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের কে থাকে? ওজোনোস্ফিয়ার থাকে তার মধ্যে। তো সেখানে ওজোন গ্যাস থাকে, এবং এই ওজোন গ্যাসই আমাদের অতিবেগুনি রশ্মির হাত থেকে পৃথিবীকে রক্ষা করে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে আসি আমরা। কি বলেছে? এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান। তো এসআই পদ্ধতিতে আর এর মান কত হবে? এখানে যেহেতু বলেছি এসআই পদ্ধতি, তাহলে আমাদের সেক্ষেত্রে অবশ্যই জুল আসবে, কিন্তু তার সাথে কি আসছে? 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। কিন্তু এখানে যেটা 10⁷ আছে, 10⁷ যখনই হবে তখন সেটা আর্গ হয়ে যাবে এবং সেটা সিজিএস হয়ে যাবে, এসআই নয়। তাহলে সেক্ষেত্রে আমাদের অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, চলে আসি নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে দেখো, 1.3 দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এর সম্পর্কটি হলো। সম্পর্ক কি হবে? গামা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু আলফা, আলফা ইজ ইকুয়াল টু 2 বিটা ইজ ইকুয়াল টু 3 গামা, তারপর আসছে আলফা বাই 3 বিটা বাই 2 এবং গামা এটা, এবং তারপর আসছে আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। তো এখানে আমাদের অপশন ডি কারেক্ট হবে, কারণ এটা আমরা তাপের যে প্রসারণ সেখানে আমরা পড়েছিলাম যে আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। ঠিক আছে, তারপর চলে আসছি আমরা 1.4। কি বলা হচ্ছে? বলেছে সাদা আলো একটি প্রিজমে ফেললে যে কটি বর্ণে ভেঙে যায় তার সংখ্যা হলো। তো সাদা আলো একটি প্রিজমে ফেললে যে কটি বর্ণে ভাঙে সেটা কটা? 7টা বর্ণ। আমরা দেখেছি যে 7টা আলোর বর্ণের পটি গঠন করে, সেক্ষেত্রে সাদা আলো কতগুলো আলোর বর্ণে ভেঙে যায়? 7টি আলোর বর্ণে ভেঙে যায়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি 1.5। কি বলা হচ্ছে দেখো, বলেছে কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু বক্রতা কেন্দ্রে থাকলে প্রতিবিম্ব গঠিত হবে। কোনো অবতল দর্পণের ক্ষেত্রে যদি বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখা হয় তাহলে প্রতিবিম্ব কেমন গঠিত হবে, কোথায় গঠিত হবে? তো দেখো, বক্রতা কেন্দ্রে বলেছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা জেনেছিলাম যে বক্রতা কেন্দ্রে যদি বস্তুকে রাখা হয় তাহলে বস্তুর যে প্রতিবিম্ব সেটাও কিন্তু বক্রতা কেন্দ্রেই গঠিত হবে। সেক্ষেত্রে আমাদের অপশন বি হচ্ছে সঠিক। ঠিক আছে, তারপর চলে আসছে আমরা নেক্সট কোয়েশ্চেন 1.6। বলেছে ওহমের সূত্রকে লেখচিত্রে প্রকাশ করলে ওহমীয়, আচ্ছা এটা ওমীয় হয়ে গেছে, এটা একটু ওহমীয় হতো, একটা হ হতো এখানে। ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে এটি ড্যাশ দিয়ে কি কি দিয়েছে অপশন? বলছে ভি অক্ষের সমান্তরাল সরলরেখা হবে, আই অক্ষের সমান্তরাল সরলরেখা হবে, মূল বিন্দুগামী উপবৃত্তাকার হবে। ঠিক আছে, তার সাথে বলছে মূল বিন্দুগামী সরলরেখা। তো এখানে আমরা যদি ওহমের লেখচিত্র ভি আর আই এর লেখচিত্র দেখি, তাহলে সেটা অবশ্যই কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা হবে। তাহলে সেক্ষেত্রে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে 1.7 কি বলেছে? সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক। তো সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক, রোধাঙ্ক বলেছে, সেক্ষেত্রে আমরা বলেছিলাম রোধাঙ্কের একক কি হবে? ওহম পার মিটার। ঠিক আছে, আর যেহেতু এটা সিজিএস পদ্ধতি তাহলে সেক্ষেত্রে মিটার না হয় সেন্টিমিটার হবে। ওকে, তাহলে এসআই তে যদি বলতো তাহলে এটা কি হতো? ওহম মিটার হতো, কিন্তু যেহেতু আমাদের সিজিএস বলেছে তাহলে এটা কি হবে? ওহম সেন্টিমিটার। তাহলে ওহম সেন্টিমিটার কোথায় আছে? অপশন এ তে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? তারপর চলে আসো, বলেছে CaO মানে ক্যালসিয়াম অক্সাইড যৌগে সি এর তড়িৎ যোজ্যতার মান কত? তো ক্যালসিয়াম অক্সাইড বলেছে, ক্যালসিয়াম অক্সাইড বেসিক্যালি তড়িৎ যোজ্যতা জিজ্ঞেস করেছে। তো বেসিক্যালি দেখো, এখানে 2 হয়। কেন? কারণ এখানে দেখো অক্সিজেনের দুটো ইলেকট্রন দরকার, একই সাথে ক্যালসিয়াম যেটা সে দুটো করে ইলেকট্রন ছাড়ে, সেক্ষেত্রে তড়িৎ যোজ্যতার মান কত হবে? এখানে 2 হবে। তাহলে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। তারপরে বলেছে নিচের কোন গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় বা করা হয়? তাহলে দেখো HCl আছে, NH3 আছে, H2S আছে আর N2 আছে। তো এদের মধ্যে দেখো একমাত্র হাইড্রোজেন সালফাইড গ্যাসকেই কিন্তু কিপ যন্ত্রে প্রস্তুত করা যায়। এছাড়া কার্বন ডাই অক্সাইড আছে, তো এগুলো প্রস্তুত করা যায়, বাট এখানে HCl, NH3 এবং N2 এগুলোকে একটাকেও কিন্তু কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না। ঠিক আছে, তো এগুলো খেয়াল রাখতে হবে। তারপর কি বলেছে দেখো, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া পারমাণবিক বোমাতে সূর্যের পৃথিবীর অভ্যন্তরে আর অক্সিজেন গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয়। তো দেখো, আমরা বলেছিলাম প্রত্যেকটা নক্ষত্রতেই কিন্তু শক্তির উৎস সেটা নিউক্লিয় সংযোজন। তাহলে আমরা বলতে পারি যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া অ্যাকচুয়ালি সূর্যে ঘটে। ঠিক আছে, এটা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তারপর বলছে একটি ক্ষার ধাতু হলো, একটি ক্ষার ধাতু কি হবে? সোডিয়াম ক্লোরিন
জিঙ্ক আর হচ্ছে রুবিডিয়াম। তো এর মধ্যে ক্ষার ধাতু কোনটা 1 নম্বর শ্রেণীতে অবস্থান করছে এটা সেটা। তাহলে এখানে 1 নম্বর শ্রেণীতে একমাত্র সোডিয়াম আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের Na হচ্ছে সঠিক উত্তর। তারপরে কি বলেছে দেখো, বলেছে অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব 17, 34, 8.5 আর 15। তাহলে দেখো অ্যাকচুয়ালি, তাহলে দেখো অ্যামোনিয়া ফার্স্ট আমাদের সংকেত জানতে হবে। অ্যামোনিয়ার সংকেত কত? NH3, তাই তো? N তার পাশে হচ্ছে H3, ওকে? N তার পাশে হচ্ছে H3, ওকে? NH হচ্ছে 3। এবার দেখো NH3, এবার নাইট্রোজেন কত? এখানে নাইট্রোজেনের ভর হচ্ছে 14, ওকে? আর হাইড্রোজেন এখানে 3টে আছে, আর প্রত্যেকটা হাইড্রোজেনের ভর কত? 1 করে, তাই 3টের জন্য 3 1 3, তাহলে 14 সাথে 3 যদি হচ্ছে যোগ হয়ে যায় তাহলে কত হচ্ছে? 17, ঠিক আছে? 14 সাথে 3 যোগ হলে কত হবে? 17। তাহলে এখানে দেখো 17 হয়ে যাচ্ছে। এবার দেখো তাহলে অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব বলেছে, তাহলে আমরা জানি হচ্ছে এটা কি ভর সংখ্যা হলো, আর বাষ্প ঘনত্ব কি ভর সংখ্যা দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 17 কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে? 8.5। তাহলে সেক্ষেত্রে আমাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে বাষ্প ঘনত্ব বের করতে বলেছে, সেক্ষেত্রে হচ্ছে কি 17 কে 2 দিয়ে ভাগ করলে 8.5 আসছে, ওকে? তারপরে চলে আসি, বলেছি একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হলো, একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম সালফেট, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর বেনজিন। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম সালফেট, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং বেনজিন। তাহলে একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কি? যেটা হচ্ছে জলে হচ্ছে বা জলীয় দ্রবণ হচ্ছে তড়িৎ বিশ্লেষণ করে না, এটা কি হবে? এটা অবশ্যই হচ্ছে আমাদের বেনজিন হবে। কারণ দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাও জলে দ্রবীভূত হয়ে যাচ্ছে, তড়িৎ মানে বিশ্লেষণ করতে পারে। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এটাও আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। সোডিয়াম হাইড্রোক্সাইড এটাও একটা হচ্ছে আয়নীয় বা তড়িৎযোজী যৌগ। তো সেক্ষেত্রে এরা প্রত্যেকেই কিন্তু তড়িৎ বিশ্লেষ্য, কিন্তু একমাত্র অবিশ্লেষ্য কোনটা? বেনজিন। তো সেক্ষেত্রে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসো 1.14, কি বলেছে? কপার বিশুদ্ধীকরণের সময় অবিশুদ্ধ কপার পাতকে যেখানে যুক্ত করতে হবে তা হলো। কপার অবিশুদ্ধকরণ যখন, সরি, কপার বিশুদ্ধীকরণ বলেছে, যখন হচ্ছে অ্যাকচুয়ালি বিশুদ্ধ কপারকে হচ্ছে বেছে নিতে হবে, তখন কি করা হবে? তাহলে সেক্ষেত্রে অবিশুদ্ধ কপার যদি অ্যানোডে যুক্ত হয়, তাহলে সেখান থেকে শুধুমাত্র কপারটা বেরিয়ে আসবে, বেরিয়ে এসে সেটা গিয়ে অ্যানোডে হচ্ছে, সরি, ক্যাথোডে গিয়ে হচ্ছে জমা হবে। তাহলে সেক্ষেত্রে অবিশুদ্ধ কপারকে কোথায় রাখতে হবে আমাদের? অবশ্যই হচ্ছে অ্যানোডে রাখতে হবে, ঠিক আছে? এটা খেয়াল রাখো। তারপরে কি বলা আছে দেখো, বলেছে হচ্ছে অ্যাসিটোনে উপস্থিত কার্যকরী গ্রুপ। অ্যাসিটোন বলেছে, সেক্ষেত্রে উপস্থিত কার্যকরী গ্রুপ অবশ্যই কি হবে? কিটোন গ্রুপ হবে। সেক্ষেত্রে আমাদের অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ওকে? চলে আসো নেক্সট কোয়েশ্চেন, বিভাগ খ। কি বলেছে দেখো, সৌরকোষে কোন শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়? সৌরকোষ বলেছে, তাহলে অ্যাকচুয়ালি মানে যেটা অ্যাকচুয়ালি সোলার বলি আমরা, সোলারে কি হয়? সূর্যের আলো আসে, এসে হচ্ছে সেখানে তাপ উৎপন্ন করে, সেই তাপটাই কি হয়? বিদ্যুৎ শক্তিতে উৎপন্ন হয়। তাহলে সেক্ষেত্রে সৌরকোষে কোন শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়? অবশ্যই তাপ শক্তি হচ্ছে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। বোঝা গেল? তারপরে চলে আসো, বলেছে বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? তো বায়ুমণ্ডলে হচ্ছে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, এটা আমরা আগেও পেয়েছিলাম। তো বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার স্তরে হচ্ছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির বেগ শূন্য হয়? কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির বেগ শূন্য হয়? -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কে, ঠিক আছে? উষ্ণতায় গ্যাসের অণুগুলোর মানে সরি, অণুগুলোর বেগ কি হয়? শূন্য হয়। কারণ এখানে হচ্ছে গ্যাসের আয়তন যেহেতু শূন্য হয়ে যায়, সেই জন্য বেগও এখানে কি হয়? শূন্য হয়ে যায়। বোঝা গেল? তারপরে কি বলেছে দেখো, বলেছে তাপ পরিবাহিতার এসআই একক কি? তাপ পরিবাহিতার এসআই একক, যেটা আমি একটু আগেই বলছিলাম যে তাপ পরিবাহিতার যে এসআই একক, এটা কিন্তু হচ্ছে অনেকবার হচ্ছে দেয়, এটা এটা প্রায় প্রত্যেকটা পেজেই থাকে কম বেশি। তো সেই জন্য এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এসআই এবং সিজিএস একক দুটোই খেয়াল রাখতে হবে, ওকে? তো তাপ পরিবাহিতার এসআই একক জিজ্ঞেস করেছে, তাহলে এসআই একক কি হবে? জুল পার মিটার কেলভিন সেকেন্ড, ঠিক আছে? অথবা আমরা বলতে পারি জুল মিটার ইনভার্স কেলভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স, ঠিক আছে? এটা বলতে পারি, এটা একটা একক। অথবা আমরা এটাও বলতে পারি, এখানে কি হয় অ্যাকচুয়ালি জুল পার সেকেন্ড কে ওয়াট বলা হয়। তো সেই জন্য এখানে জুল পার সেকেন্ডটাকে ধরে একসাথে ওয়াট করে দেওয়া হয়, আর তার সাথে নিচে যেরকম মিটার আর কেলভিন ছিল সেটাকে রাখা হয়, বা এটাকে মিটার ইনভার্স কেলভিন ইনভার্স আকারেও রাখতে পারি। তাহলে অ্যাকচুয়ালি এসআই একক আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা বলবো, দুটো কখনো লিখবো না। বোঝা গেল? তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা বুঝতে পারো, সেই জন্য এখানে দুটো দেওয়া হয়েছে, ওকে? চলো এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেন, বলছে একটি ক্যাথরেট যৌগের নাম লেখো। তো অ্যাকচুয়ালি ক্যাথরেট যৌগ হচ্ছে কোনটা? বেসিক্যালি দেখো মিথেন হাইড্রেট যেটাকে আমরা বলি, ঠিক আছে? সেই মিথেন হাইড্রেট হচ্ছে এক ধরনের কঠিন ক্যাথরেট যৌগ, যার মধ্যে কি অ্যাকচুয়ালি জল থাকে, এবং এটি হচ্ছে কি বরফের মতো হচ্ছে শক্ত থাকে, যে কারণে আমরা এটাকে কি বলি, আরেকটা নামে এটাকে বলি কি, আগুনে বরফ, ঠিক আছে? তো সেই কারণে এটাকে হচ্ছে বরফের মতো দেখতে হয় বলেই এটাকে বরফ বলা হয়। যেহেতু এটাকে হাত দিলে হচ্ছে অত্যন্ত ঠান্ডা থাকার জন্য এটা হচ্ছে অনেক বেশি হচ্ছে আমাদের কি হয়, মানে যেখানে হচ্ছে স্পর্শ হয় সেই জায়গায় হচ্ছে ফোস্কা পড়ে যেতে পারে, সেই জন্য এটাকে আগুনে বরফ বলা হয়। বোঝা গেল? তাহলে এটা কি একটি ক্যাথরেট যৌগ। বোঝা গেল? তাহলে মিথেন হাইড্রেট এক ধরনের হচ্ছে কঠিন ক্যাথরেট যৌগ, যা জল অণু দিয়ে হচ্ছে গঠিত বরফের মতো, ঠিক আছে?
এবার দেখো চলে আসি আমরা গাড়ির লুকিং গ্লাসে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়। লুকিং গ্লাস মানে কি, গাড়ির পাশে যেখানে হচ্ছে ড্রাইভার থাকে তার পাশে যে হচ্ছে দর্পণগুলো থাকে বাইরের দিকে বের করা, সেটাকে বলা হয় লুকিং গ্লাস। তো লুকিং গ্লাসে অ্যাকচুয়ালি হচ্ছে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, যাতে অনেকটা জায়গার জুড়ে হচ্ছে গাড়ি ঘোড়া কি আছে বা লোকজন কি আসছে পিছনের দিকে সেটা যাতে হচ্ছে দেখা যায়, তার জন্যই হচ্ছে ব্যবহার করা হয়। আর যেহেতু উত্তল লেন্সের আমাদের ক্ষেত্র বেশি বা ক্ষেত্র প্রসারণ বেশি, সেই কারণে অ্যাকচুয়ালি উত্তল লেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, সরি লেন্স নয় দর্পণ। ওকে, তাহলে এক্ষেত্রে কি হয়, উত্তল দর্পণ ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি। কি বলেছে দেখো, একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখের নিকট বিন্দু বলতে কত দূরত্ব বোঝায়। তো একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখের নিকট বিন্দু বলতে কত দূরত্ব বোঝায়। নিকট বিন্দু বলতে অ্যাকচুয়ালি কিন্তু ফোকাস দূরত্ব বোঝায়। ঠিক আছে, এটা খেয়াল রেখো যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখের নিকট বিন্দু বলতে ফোকাস দূরত্ব যেটুখানি সেইটুখানিকেই বোঝায়। তারপর বলেছে ফিউজ তারের ড্যাশ এবং গলনাঙ্ক, আচ্ছা রোধাঙ্ক ড্যাশ এবং গলনাঙ্ক ড্যাশ হয়। তাহলে ফিউজ তারের ক্ষেত্রে কিন্তু রোধাঙ্ক হচ্ছে উচ্চ হয়, উচ্চ রোধ হয়, যাতে বেশি পরিমাণ হচ্ছে তড়িৎ যদি চলে আসে বা প্রবাহ মাত্রা যদি বেশি হয় তাহলে যাতে সেটা যেতে না পারে, যাতে বাধা পায়, সেজন্য রোধাঙ্ক উচ্চ হয়। এবং এটা যাতে বেশি যখনই যেতে চাইবে তখন মানে তাপ হচ্ছে উৎপন্ন হবে, যার ফলে বেশি তাপ উৎপন্ন হলে এটা কি যাতে তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য এর গলনাঙ্ক নিম্ন হয়। তাহলে এখানে আমাদের কি হবে, ফিউজ তারের ক্ষেত্রে রোধাঙ্ক উচ্চ এবং গলনাঙ্ক নিম্ন হয়। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, বলেছে কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক কত। তো সিম্পল দেখো, আমরা প্রতিসারাঙ্কের যে অঙ্ক দেখেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে এখানে মিউ দিয়ে আমরা বলেছিলাম যে মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে, তাহলে দেখো এখানে যখন কোনো একটি মাধ্যমের প্রতিসারাঙ্ক বের করতে হবে সেই সূত্র অনুযায়ী আমরা বলেছিলাম যে বায়ু মাধ্যমে আলোর প্রতিসারাঙ্ক বাই সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক। তাহলে এখানে দেখো কোনো একটি মাধ্যম বলেছে, তাহলে এই মাধ্যমের যে প্রতিসারাঙ্ক সেটা বলেছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এটা কোথায় হবে, এটা হচ্ছে নিচে হবে 2 হচ্ছে 10 হচ্ছে 8। ওকে, তো এখানে হচ্ছে 2 × 10⁸। ঠিক আছে, এটা হচ্ছে 8 হবে, এটা খেয়াল করো। এটা হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। উপরে তাহলে কি হবে, বায়ু মাধ্যমে আলোর বেগ কত, 3 × 10⁸। ঠিক আছে, তাহলে এটা 3 × 10⁸। তাহলে এখানে যদি হচ্ছে দেখো, তাহলে দেখো 10⁸ আর 10⁸ কেটে যাচ্ছে, পড়ে আছে কি 3/2। তাহলে এখানে ওই মাধ্যমের প্রতিসাঙ্ক কত হবে, 3/2, বা এটাকে আমরা এটাও বলতে পারি 1.5, কারণ 3 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 1.5। বোঝা গেল, তাহলে সেক্ষেত্রে আমরা এটাও বলতে পারি, অথবা 1.5ও হচ্ছে লিখতে পারি। বোঝা গেল, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটা আমরা করতে পারি। বোঝা গেল, এবার চলে আসো তারপরেরটা। বলেছে বৈদ্যুতিক ফিউজে কোন কোন ধাতুর সংকর ব্যবহার করা হয়। তো বৈদ্যুতিক ফিউজে বেসিক্যালি টিন এবং সীসার হচ্ছে সংকর ধাতু হচ্ছে ব্যবহার করা হয়, কারণ বৈদ্যুতিক ফিউজ যেটা সেখানে যে সংকর ধাতু এটা হচ্ছে টিন এবং সীসা মিশিয়ে তৈরি হয়। এবং এই কোয়েশ্চেনটা আমরা আগেও পেয়েছিলাম। তো এখানে বেসিক্যালি আমাদের টিন যেটা সেটা 25% এবং সীসা হচ্ছে 75% থাকে। এটা দিয়েও অনেক সময় কোয়েশ্চেন করে যে কোনটা কি পরিমাণে মেশানো থাকে। বোঝা গেল, তো এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। তারপরে বলেছে দেখো, বলেছে অ্যাভোগাড্রো প্রকল্পটি লেখো। অ্যাভোগাড্রোর যে সূত্র সেটাই লিখতে বলেছে। তাহলে অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী আমরা জানি কি, যে একই তাপমাত্রায় একই চাপে সম আয়তন সকল গ্যাসের ক্ষেত্রে অণুর সংখ্যা সমান হয়। এবং এই অণুর সংখ্যাটা কত যদি বলে, এবং যদি বলা হয় এখানে অ্যাভোগাড্রোর প্রকল্পটি লেখো এবং তার সাথে সাথে হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্পে অণুর সংখ্যাগুলি লেখো বা অণুর সংখ্যা কত সেটা লেখো। তাহলে কত হবে, 6.022 × 10⁻23। ঠিক আছে, তাহলে অ্যাভোগাড্রোর প্রকল্পটি কি, একই তাপমাত্রা এবং একই চাপে। এই জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট যে অ্যাভোগাড্রোর সূত্রে কোন জিনিসটা হচ্ছে নির্দিষ্ট থাকে। তো এখানে নির্দিষ্ট কোনটা থাকে, তাপমাত্রা বা হচ্ছে উষ্ণতা এবং তার সাথে হচ্ছে চাপ। ঠিক আছে, তাহলে তাপমাত্রা বা উষ্ণতা এবং তার সাথে চাপ এই দুটো কিন্তু একই থাকে বা নির্দিষ্ট থাকে, এটা খেয়াল রাখতে হবে। ওকে, চলে আসো নেক্সট কোয়েশ্চেন। বলেছে কি বলেছে দেখো, বলেছে নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়। তো বেসিক্যালি আমাদের নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় সেটা হচ্ছে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এবার দেখো অল্টারনেট কোয়েশ্চেন কি দেওয়া আছে আমাদের, অথবাতে বলেছে সূর্য ও নক্ষত্রের উষ্ণতা এত বেশি হওয়ার কারণ কি। তো এই কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন আমরা আগেও পেয়েছি যে সূর্য এবং নক্ষত্র, বা এগুলো সূর্য নিজেও একটা নক্ষত্র, তাহলে এদের মধ্যে কন্টিনিউয়াস যেহেতু নিউক্লিয় সংযোজন বিক্রিয়া চলে সেই জন্য এদের উষ্ণতা কি এত বেশি হয়। বোঝা গেল। তারপর আছে দেখো, বি এবং ও এর মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ কম। বি এবং ও মানে বেরিলিয়াম এবং অক্সিজেনের মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কার মধ্যে কম হবে, অক্সিজেন পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ কম হবে। বোঝা গেল, তাহলে বেরিলিয়াম এবং অক্সিজেনের মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ কম হবে, অক্সিজেন পরমাণুর ব্যাসার্ধ কম হবে। বোঝা গেল। আচ্ছা, তারপরে কি আছে দেখো, বলেছে 2 নম্বর পর্যায়ের মৌলগুলির বিজারণ ধর্মের ক্রমটি লেখো। পর্যায় বলেছে 2 নম্বর, তাই 2 নম্বরে একদম প্রথমে কি আছে, লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন আর ফ্লুরিন। এটা Fl হবে, আই হয়ে গেছে। তো এখানে হচ্ছে ফ্লুরিন। ঠিক আছে, তাহলে এই যে পর্যায়ক্রমটি এদের মধ্যে বিজারণ ক্ষমতা বলেছে, আমরা বলেছিলাম হচ্ছে প্রথম থেকে শেষের দিকে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে কি শেষ থেকে প্রথম দিকে কি বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে লিথিয়ামের ক্ষেত্রে কি হবে, লিথিয়ামের ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে বিজারণ ধর্ম সব থেকে বেশি, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লুরিন। ঠিক আছে, তাহলে 2 নম্বর পর্যায়ের হচ্ছে মৌলগুলির বিজারণ ধর্ম কেমন হবে,
পর্যায়ে প্রথম থেকে শেষের দিকে, বা আমরা বলতে পারি হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যত যাবে বিজয়ন ধর্ম তত হ্রাস পাবে। ঠিক আছে, বাম দিক থেকে ডান দিকে গেলে বিজয়ন ধর্ম হ্রাস পাবে, আর জারণ ধর্ম বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে বিজয়ন ধর্মের ক্রম কেমন হবে? প্রথম যেটা লিথিয়াম আছে সেটা গ্রেটার দেন হচ্ছে বেরিলিয়াম, গ্রেটার দেন বোরন, গ্রেটার দেন কার্বন, গ্রেটার দেন নাইট্রোজেন, গ্রেটার দেন অক্সিজেন, গ্রেটার দেন ফ্লুরিন। বোঝা গেল? এটা খেয়াল রাখো। তারপর কি বলা আছে দেখো, বলেছে সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে। অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকেন বলেছে, শেষে এন আছে, তার মানে কি এখানে হচ্ছে সব সিঙ্গেল বন্ড হবে। তার সাধারণ সংকেত রয়েছে CnH2n+1। তো অ্যাকচুয়ালি CnH2n+1 হয় না, এটা CnH2n+2 হতো। তো এই জন্য এটাকে বলবো কি, এটা মিথ্যে। বোঝা গেল? তারপরে চলে আসো, বলেছে হচ্ছে লোহার মোর্চের সাধারণ সংকেত কি? লোহার যে মোর্চে পড়ে তার সাধারণ সংকেত জিজ্ঞেস করেছে। তাহলে এখানে দেখো Fe2O3 XH2O হলো মরিচার সংকেত। তাহলে এক্ষেত্রে আমাদের লোহার সাধারণ সংকেত কি হবে? Fe2O3, এটা তো থাকছে, তার সাথে আমাদের X পরিমাণ, মানে এখানে যে জল থাকছে H2O, সেটার পরিমাণটা কত? X অ্যামাউন্ট। এটা যে কোনো অ্যামাউন্টের হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে, 15 হতে পারে, যে কোনো অ্যামাউন্টের হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু কমা, এটা খেয়াল রাখবে। Fe2O3, তারপরে একটা কমা আছে, তারপরে XH2O। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি, মোর্চের সংকেত। তারপরে দেখো কি আছে, বলেছে পিতল সংকর ধাতুর উপাদান মৌলগুলি কি কি? পিতলের মধ্যে যে হচ্ছে সংকর ধাতু, পিতল একটি, তো তার মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলো কি কি? তো এর মধ্যে যে সংকর ধাতু যে উপাদানগুলি থাকে সেগুলো হচ্ছে তামা এবং হচ্ছে জিঙ্ক। ঠিক আছে, পিতল অ্যাকচুয়ালি কিসের সংকর ধাতু? তামা এবং জিঙ্কের হচ্ছে সংকর ধাতু হচ্ছে পিতল। বোঝা গেল? তারপরে কি আছে দেখো, বলেছে এন এর কোন অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় দুটি অ্যাসিড উৎপন্ন হয়? তো এন এর কোন অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় দুটি অ্যাসিড উৎপন্ন হয়? তো এক্ষেত্রে নাইট্রোজেন ডাই অক্সাইডের হচ্ছে বিক্রিয়ায় দুটি অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এন এর কোন অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় দুটি অ্যাসিড উৎপন্ন হয়? নাইট্রোজেন ডাই অক্সাইডের বিক্রিয়ায় দুটি অ্যাসিড উৎপন্ন হয়। বোঝা গেল? তাহলে এন এর কোন অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় দুটি অ্যাসিড উৎপন্ন হয়? নাইট্রোজেন ডাই অক্সাইডের বিক্রিয়া হচ্ছে দুটি অ্যাসিড উৎপন্ন হয়। বোঝা গেল? এবং এটা কোথায় হয়? এটা অ্যাকচুয়ালি আমাদের যে অ্যাসিড বৃষ্টি তৈরি হয় সেই সময় হয়। বায়ুর যে নাইট্রোজেন আছে সেটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে প্রথমে নাইট্রিক অক্সাইড গঠন করে, তারপরে সেটা হচ্ছে আরো পরিমাণ অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড গঠন করে, এবং সেই নাইট্রোজেন ডাই অক্সাইডের সাথে যখনই জল বিক্রিয়া করে তখন এখানে হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড হচ্ছে উৎপন্ন করে। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড দু ধরনের অ্যাসিড উৎপন্ন করে। বোঝা গেল? চলে আসি আমরা তারপরে নাইট্রোলিম কি। তো দেখো এটা আমরা আগেও পেয়েছিলাম যে নাইট্রোলিম কি, ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের হচ্ছে মিশ্রণকে বলা হয় কি, নাইট্রোলিম। ঠিক আছে, এবং এক্ষেত্রে অবশ্যই ক্যালসিয়াম সায়ানামাইডের সংকেত মনে রাখতে হবে, আর কার্বন তো তোমরা জানো যে সি। ঠিক আছে, তো এই সংকেতগুলো কিন্তু এর সাথে দেবে, তাহলে তোমাদের যে অ্যান্সার সেই অ্যান্সারটা হচ্ছে অনেক বেশি হচ্ছে মিনিংফুল মনে হবে। ঠিক আছে, এবার চলে এসে আমরা নেক্সট কোয়েশ্চেন। বলেছি ইথানলের গাঢ় H2, আচ্ছা এটা অ্যাকচুয়ালি 2.6 হবে না, 2.16 হবে। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বারিংটা ভুল এসেছে, এটা হচ্ছে 2.16 হবে। বলেছে ইথানলের গাঢ় H2SO4 এর নিরুদনে কি উৎপন্ন হয়? তো ইথানলের গাঢ় H2SO4 মানে ইথানল যেটা, তার সাথে যদি গাঢ় H2SO4 মেশানো হয় সেখান থেকে নিরুদন মানে হচ্ছে জল বেরিয়ে যাওয়া। জল যদি বেরিয়ে যায় তাহলে কি উৎপন্ন হবে? সেখান থেকে ইথিন উৎপন্ন হবে, ইথিন বা ইথিলিন বলা হয়। তো এটা ইথিন বা ইথিলিন উৎপন্ন হবে, যার সংকেত হচ্ছে C211CH2। ঠিক আছে, সরি CH211CH2। বোঝা গেল? এটা হচ্ছে ইথিনের সংকেত। তো নিরুদনে কি উৎপন্ন হবে? আমাদের ইথিন উৎপন্ন হবে, যেটা সংকেত CH211CH2। বোঝা গেল? চলে আসি নেক্সট কোয়েশ্চেন 2.17 কি আছে? পরীক্ষাগারে H2S প্রস্তুতির রাসায়নিক সমীকরণটি লেখো। তো পরীক্ষাগারে H2S যে প্রস্তুত করা হয় তার রাসায়নিক সমীকরণ কি হবে? FeS plus H2SO4 এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কি আমাদের H2S, যেটাকে আমরা হাইড্রোজেন সালফাইড বলি। ঠিক আছে, তো হাইড্রোজেন সালফাইড যে উৎপন্ন হয় সেটা কিভাবে উৎপন্ন হয়? এখানে আমাদের বেসিক্যালি হচ্ছে আয়রন এন্ড হচ্ছে সালফাইড, তার সাথে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে উৎপন্ন করে আমাদের কি, H2S গ্যাস। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে কি বলেছে দেখো, বলেছে H2S ও NaOH এর বিক্রিয়ায় উৎপন্ন অ্যাসিড লবণটি লেখো। তো বেসিক্যালি দেখো আমাদের এখানে H2S এবং NaOH এর হচ্ছে বিক্রিয়ায় অ্যাসিড লবণ উৎপন্ন হয়, তার সাথে সাথে একটি হচ্ছে প্রশম লবণ উৎপন্ন হয়। তো সেক্ষেত্রে হচ্ছে যেখানে হাইড্রোজেন থাকবে সেখানেই বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাসিড প্রকৃতি। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে NaS বলে একটি হচ্ছে যৌগ উৎপন্ন হয়, তার সাথে সাথে হচ্ছে NaHS বলে অপর একটি যৌগ উৎপন্ন হয়। তো এখানে NaHS যেটা, সেটা হচ্ছে আমাদের কি, অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাসিড লবণ। তো সেক্ষেত্রে হচ্ছে NaHS হচ্ছে আমাদের অ্যাসিড লবণ, এবং এখানে কি হচ্ছে শুধু সংকেত লিখতে বলেছে, তুমি চাইলে হচ্ছে NaHS লিখতে পারো, কিন্তু তার সাথে যখনই তার নামটা দিয়ে দেবে তখন পরীক্ষক জানবে যে তুমি নিশ্চয়ই কিছু ভালো পড়ে এসছো। বোঝা গেল? তো সেক্ষেত্রে আমাদের এদের নামটা হচ্ছে মনে রাখতে হবে, যেটা কি সোডিয়াম বাইসালফাইড। ওকে, তাহলে এটা কি NaHS এর পুরো নাম কি, সোডিয়াম বাইসালফাইড। ঠিক আছে, এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। একটি ক্ষার ধাতু, ক্ষার ধাতু কি হবে? একদম ক্ষার ধাতু মানে প্রথমে 1 নম্বর শ্রেণীতে আছে, তাই তো? 1 নম্বর শ্রেণী বরাবর কি আছে এখানে যেগুলো আছে তার মধ্যে পটাশিয়াম আছে, তাহলে এখানে ক্ষার ধাতু কোনটা হবে? লাস্টেরটা, পটাশিয়াম। তারপরে যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা কণাকে ত্বরান্বিত করে। তো বেসিক্যালি এটা হচ্ছে কার অ্যানায়ন হচ্ছে লোহার মরিচা কণাকে ত্বরান্বিত করে? এটা হচ্ছে ক্লোরিন হবে। ঠিক আছে, ক্লোরিন বা হচ্ছে আমাদের সালফাইড, এদের হচ্ছে অ্যানায়ন যেগুলো সেগুলো লোহার মরিচাকে ত্বরান্বিত করে। তারপর আছে দেখো হেমাটাইট থেকে নিষ্কাশিত হয়। তো হেমাটাইট বেসিক্যালি কার আকরিক? তো দেখো হেমাটাইট বেসিক্যালি আমরা জানি হচ্ছে লোহার আকরিক, সেক্ষেত্রে হচ্ছে
এফই হচ্ছে আমাদের এখানে অপশনের সাথে ম্যাচ করবে। তারপর হচ্ছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, তো আমরা জানি ফ্লুরিন, তো সেক্ষেত্রে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? ফ্লুরিন, এফ হবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে অ্যান্সার শিট, যেটা হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান কমপ্লিট করলাম। তো স্টুডেন্ট আই হোপ তোমরা প্রত্যেকটা বুঝতে পেরেছো, কোথাও কোনো সমস্যা নেই। যদি কোনো কোয়েশ্চেন নিয়ে তোমাদের এখানে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে সেটা জানাও। আমরা যদি পসিবল হয় সেটা নিয়ে অবশ্যই হচ্ছে সেপারেট ভিডিওতে তোমাদের সাথে অ্যান্সারে ডিসকাস করবো, ঠিক আছে? তো নাও স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার হচ্ছে পরের ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্সের নতুন পেজ নিয়ে, ঠিক আছে?